নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। তারকেশ্বর উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈধ টিকিট কেটেও অবৈধ, রেলে হেনস্থার শিকার শ্রীরামপুরের পরিবার। এখন আসছি বিস্তারিত খবরে। সব বিতর্ককে দূরে সরিয়ে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে প্রথম বৈঠকে যোগদান করলেন রাজ্যের পৌর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারকেশ্বর এলাকার সার্বিক উন্নয়ন করবে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, জানালেন এই কমিটির চেয়ারম্যান ফিরহাদ হাকিম। যে কমিটির আজ প্রথম সভা অনুষ্ঠিত হল তারকেশ্বর পুরভবনের হলঘরে। যে কমিটির কাজ হবে এলাকার রাস্তাঘাট, জল, আলো, সৌন্দর্যায়ন, মন্দিরের উন্নয়ন। গত 1 জুন হুগলির তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে এসে এই কমিটি গঠনের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটির চেয়ারম্যান হন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 9 জনের এই কমিটিতে আছে তারকেশ্বরের পুরপ্রধান স্বপন সামন্ত, বিধায়ক রজপাল সিং, জেলাশাসক সঞ্জয় বনসাল সহ অন্যান্যরা। আজকের আলোচনায় ঠিক হয় দ্রুততার সাথে কাজ করবে এই কমিটি। আজকে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির প্রথম মিটিং হলো। মিটিংয়ের সমস্ত সদস্য, ডিএম, আমাদের এক্সিকিউটিভ অফিসার, এসডিও সবাই ছিলেন। তারকেশ্বর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, আমাদের এমপি ছিল, আমাদের রাজপাল সিং সাহেব, এখানকার এমএলএ সবাই ছিলেন। আমরা কতগুলো প্রস্তাব নিয়েছি। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ সরকার জলের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু ড্রেনেজের একটা বড় সমস্যা রয়েছে। এই কাজটা কেএমডিএকে দেওয়া হলো। ওরা ডিপিআর করে, টেন্ডার করে ইমিডিয়েট তারকেশ্বর এলাকায় এই ড্রেনেজ সিস্টেমটাকে আধুনিকরণ করা এবং এটাকে ওরা করবে। দ্বিতীয় হচ্ছে আমাদের অথরিটির আজকে এটা হচ্ছে তারকেশ্বর পর্যন্ত, মন্দির পর্যন্ত, স্টেশন থেকে মন্দির পর্যন্ত রাস্তা, দুধারে রাস্তাগুলোকে চওড়া করে ম্যাস্টিক করা। এই কাজটা আমরা অথরিটির তরফ থেকে মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছে যে তারা এই কাজটা করবে, অথরিটি সেই টাকাটা মিউনিসিপ্যালিটিকে দেবে। 3 নম্বর হচ্ছে যে ওই একদম আগের থেকে নিয়ে আর এই স্টেশনের ধার দিয়ে যে রাস্তাগুলো, এইগুলোকে টাইডেন্ট লাইট দিয়ে সাজানো, এই কাজটাকেও ইমিডিয়েটলি মিউনিসিপ্যালিটি চালু করবে। তৃতীয় হচ্ছে যে আমাদের এই তারকেশ্বর টাউনশিপের বেশিরভাগই রাস্তায় আমরা এলইডিফিকেশন এইটা করব। এবং এই পঞ্চায়েত এলাকায়, তারকেশ্বর পঞ্চায়েত এলাকায় একটা বড় জমি পাওয়া গেছে, সেটা একটা আমরা নতুন করে, যেহেতু যানজট খুব বেশি হয় যখন তীর্থযাত্রীরা যায়, একটা বড় করে বাস স্ট্যান্ড এইটা আমরা করব। এবং মিউনিসিপ্যালিটিও ওই আমাদের দুধপুকুরটাকে সাজানোর ব্যাপারে একটা ডিপিআর করবে এবং সেখানে ওই পেভার ব্লক বসানো, সাইডটাকে সাজানো, দোকানগুলোকে একটু সুন্দর করে দেওয়া, এই কাজগুলো মিউনিসিপ্যালিটিকে দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে শ্রাবণ মাস। মাসব্যাপী শ্রাবণী মেলা অনুষ্ঠিত হবে তারকেশ্বর মন্দির চত্বরে। সেই উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। সামনেই শ্রাবণ মাস, তারকেশ্বর মাতবে শ্রাবণী মেলায়। লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে সারা মাস জুড়ে। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হচ্ছে মন্দির চত্বর। সেই এলাকায় পরিদর্শনে এলেন হুগলির পুলিশ সুপার গ্রামীণ সুকেশ জৈন। সঙ্গে ছিলেন চন্দননগর মহকুমা পুলিশ আধিকারিক রানা মুখোপাধ্যায় সহ জেলা পুলিশ আধিকারিকরা। তারকেশ্বরে এই শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বিশেষ করে সেই সমস্ত মানুষরা সুশৃঙ্খলভাবে শিবের মাথায় জল ঢালতে পারেন, সে নিয়েও তারকেশ্বর টুরিস্ট লজে সম্প্রতি প্রশাসনিক বৈঠক করেন পুলিশ সুপার। বৈঠকে তারকেশ্বর হরিপাল সিঙ্গুর সহ বেশ কয়েকটি থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে হুগলির পুলিশ সুপার গ্রামীণ সুকেশ জৈন জানান, শুধু হুগলি থেকে নেই, গোটা পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে প্রচুর লোকেরা এখানে আসেন, জল ঢালতে আসেন। তার নিরাপত্তা অ্যারেঞ্জমেন্ট নিয়ে, তার ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে একটা সুন্দর ব্যবস্থা আছে, সেটা কেন্দ্র করে আমরা আজকে মিটিং করলাম। এখানে সমস্ত সেক্টরগুলি আমরা ভালো করে ঘুরে দেখেছি। যারা তীর্থযাত্রী যারা আসবেন ওদের কোনো অসুবিধা না হয়, নিরাপত্তা নিয়েও অ্যান্ড ওদের লাইন মেনটেন করতে যেন স্মুথনেসটা থাকে, সেটাকে মাথায় রেখে আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বহুদিন ধরে নিখোঁজ কেয়া কিন্নর, অভিযুক্তদের কঠিন শাস্তির আর্জি ব্যান্ডেলের বৃহন্নলা পরিবারের। বহুদিন ধরে নিখোঁজ কেয়া কিন্নর,
কেয়াকে খুন করা হয়েছে এবং যারা খুন করেছে রীতিমতো তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রতিবাদে সোচ্চার ব্যান্ডেলের বৃহন্নলা সমাজ। তাদের বক্তব্য, অভিযুক্তরা সকলের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না। দেখুন, আমি বুড়ো মা, আমি হিজড়ে, আমার বুড়ো মা একটা হিজড়ে আছে, তাকে নিয়ে আমি চুচুড়িতে পড়ে আছি। ভয়ে ভয়ে রাত দিন আমার ঘুম হচ্ছে না, রাত দিন কিছু হচ্ছে না। আমার ছেলা নাতি সব জায়গায় কোথায় কোথায় পালাচ্ছে। মারলো কেন? ও বোলপুরে পাড়া কিনেছিল, পাড়া কিনে তার হাতে দিয়ে দিয়েছিল, তার হাতে দিয়ে তার পোষায় না বলেও চলে গেল বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসে কাটুয়াতে পিঙ্কি হিজড়ে চেলা হলো, চেলা হয়ে ওইখান থেকে ওনাকে ছেড়ে দিল। ও ধরে চলে গেল লাভপুর। লাভপুর একটা হিজড়ে আছে, তার নাতি আছে, তাকে নাতি বানালো। তার মুসলমানই ছিল, সেই মুসলমানিতে ওকে ধরে নিয়ে এলো কোথায়? চুচড়ো। চুচড়ো নিয়ে ঘরের ভিতরে মেরে ধরে লাশ কোথায় গায়েব করে দিল আমরা কিছু জানি না। আমরা ভয়ে ভয়ে চারিদিকে পালাচ্ছি বাবু। আমরা আমরা ওই বোলপুরে গেছিলাম, চুচড়ো থানাতে গেছিলাম, থানাওয়ালা কিছু নেয় না আমাদের। আমাদের চুচড়ো ডেরাতে কিয়া হিজড়েকে নাগপুর দিয়ে তুলে এনে মার্ডার করেছে। সেই ডেরা বন্ধ হয়ে গেছে, সেই ডেরাতে আমরা ঢুকতে পারছি না। আমাদের উপরে অত্যাচার, অভিমান, আমাদের পাড়াবিড়ি সব মাংছে, আবার হুমকি দিচ্ছে আমাদের, তোমাদের আসো, তোমাদেরও মার্ডার হবে। সুইটি, আবু, নলক, তারপরে মুন্নি, রত্না, এরা সব নিয়ে গিয়ে, ডলি, এরা সব নিয়ে গিয়ে লাশ কোথায় গুম করলো আমরা তাও জানি না। সব কিছু হলো। আর আমরা থানায় গেছি, তারপরে বোলপুরে নিয়ে গেছে সম্মিলনে, ওইখানে কোর্টে যে সম্মিলন হয়েছে তাও হয়নি, কোর্ট ঘেরাও হয়েছে তাও হয়নি। দীর্ঘদিন সিআইডি অফিসে গেছি, আমরা সব কিছু করেছি, তাও আমাদের প্রশাসন আমাদের কোনো সুরাহা পায়নি। বহুদিন ধরে নিখোঁজ কেয়া কিন্নর। কেয়াকে খুন করা হয়েছে এবং যারা খুন করেছে রীতিমতো তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রতিবাদে সোচ্চার ব্যান্ডেলের বৃহন্নলা সমাজ। তাদের বক্তব্য, অভিযুক্তরা সকলের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন চাইছি আমরা যে যারা অন্যায় করে চলে গেছে, যারা ওই হিজড়াটাকে গাইড করে দিয়েছে, তারা ভালোভাবে রাস্তাঘাটে চলছে, বেড়াচ্ছে, ঘুরছে, খাচ্ছে, কিন্তু আমরা নির্দোষ। আমরা যে নির্দোষ, আমাদের তারা লোকজন লাগিয়ে বা হেন তেন আমাদের ফোন করে ধমকি দিচ্ছে, আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, আমাদের বলছে তারা আমাদের বেল হতে দে, আমাদের বেল হতে দে, আমাদের বেল হলে তোদেরকে থাকা জুলুম করে দেবো, তোদের বাড়িতে বোম মারবো, হ্যান করবো, ত্যান করবো। আমাদের যে 100 বছরের অফিস, সেই অফিসটাকে ওরা তালা মেরে দিয়ে ওরাই চাবি নিয়ে চলে গেছে। ওরাই অন্যায় করেছে আর ওরাই তালা মেরে চাবিটা নিয়ে ওরা চলে গেছে, বুঝেছেন? হামিদের ছেলে আর হামিদ দুজনে অ্যারেস্ট হয়েছিল, তো ওদের 6 তারিখে বেল হয়ে গেছে, 6 তারিখে বেল হয়ে বেরিয়ে গেছে ওরা। তো মেন ওরা তো কিছুই নয়, মেন আসামি হচ্ছে নাম ইকবাল হোসেন, আর আরেকটা নাম, ওর দুটো নাম, ওর আরেকটা নাম হচ্ছে আবু, আর সুইটি হিজড়ে। এরা এই দুজন মেন আসামি, বুঝেছেন? এদেরকে পুলিশ ধরেনি, এদেরকে পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি। নলক, ডলি আর সুইটি আর ইকবাল হোসেন। আগামী দিনে আমরা যদি এই অ্যারেস্ট না হয়, আমরা চুচড়ো শহর ঘেরাও করব, কোর্ট ঘেরাও করব, থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব। না হলে আমরা কি করব? আমরা চুচড়ো শহর অচল করব, চুচড়ো শহর আমরা অচল করে দেব। আমরা চুচড়ো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈধ টিকিট কেটেও স্বীকৃতি অবৈধ, নামিয়ে দেওয়া হলো ট্রেন থেকে, অভিযোগ দায়ের শ্রীরামপুর পরিবারের। রিজার্ভেশন টিকিট কেটে চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে গিয়ে চরম হেনস্থার শিকার শ্রীরামপুরের চাতরার এক পরিবার। বৈধ টিকিট কখন অবৈধ হয়ে গেছে জানতে পারেনি ওই পরিবার। পরিণামে মধ্যরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় তাদের। ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে শ্রীরামপুরের ওই পরিবার। ব্যাঙ্গালোর যাওয়ার জন্য গত 4 মে টিকিট কাটেন প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপবাবু, তার স্ত্রী অনুরাধা দেবী, প্রদীপবাবুর ভাই সন্দীপ এবং তার স্ত্রী পূর্ণিমা ও তাদের 10 বছরের মেয়ে প্রিয়াঙ্কা। 5 জনেই গত 26 জুন ব্যাঙ্গালোরে যান। সেখানে চিকিৎসা করিয়ে 3রা জুলাই
মাইশোর থেকে ট্রেন ধরার কথা ছিল। রাত 12:30টায় ট্রেন ছিল। প্ল্যাটফর্মে পৌঁছে প্রদীপবাবুরা দেখেন কোনো রিজার্ভেশন চার্ট টাঙানো নেই। তাদের সিট ছিল এসি 3 টিয়ারে B1 কামরায়। প্রদীপবাবু রেল অ্যাপসে দেখেন টিকিট ক্যান্সেলেশন মডিফিকেশন লেখা। এই দেখে প্রদীপবাবু এনকোয়ারিতে জিজ্ঞাসা করেন, তারা টিকিট দেখে জানায় টিকিটটি ঠিকই আছে। তারপর স্টেশন ম্যানেজারের কাছে যান প্রদীপবাবু। ম্যানেজার না থাকায় ডেপুটি ম্যানেজারের কাছে যান। ডেপুটি ম্যানেজার তাদের ট্রেনে চাপতে বলেন। এর মধ্যে শরীর খারাপ লাগতে থাকে প্রদীপবাবুর। ট্রেনে চাপার পর দেখেন তাদের সিটে অন্য যাত্রী বসে আছেন। টিকিট পরীক্ষককে তাদের টিকিট দেখান প্রদীপবাবু। টিকিট পরীক্ষক কমার্শিয়াল কন্ট্রোলে ফোন করে তাদের জানিয়ে দেন শেওড়াফুলি থেকে 6ই মে 4টে টিকিট ক্যান্সেল করা হয়েছে। তখন প্রদীপবাবু টিকিট পরীক্ষকের কমপ্লেন লিখিতভাবে জানান। এরপর রাত 2টো নাগাদ তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এত রাতে ব্যাঙ্গালোর সিটি স্টেশনে কাউকে না পেয়ে একটি হোটেলে ঘর ভাড়া নিয়ে রাতটুকু কাটান প্রদীপবাবুরা। চিকিৎসার পর তাদের কাছে সেভাবে টাকাও ছিল না। পরদিন সকালে ব্যাঙ্গালোরে একজন পরিচিতর থেকে টাকা ধার করে যশবন্তপুর হাওড়া ট্রেনে তৎকাল টিকিট কেটে বৃহস্পতিবার বাড়ি ফেরেন তারা। চিকিৎসার জন্য আমার ভাসুর আমাদের নিয়ে গেছিলেন সবাইকে, কিন্তু ট্রেনে উঠে এরকম হঠাৎ করে মানে ট্রেন থেকে নেমে যাওয়া মানে আমার কাছে মানে একটা আশ্চর্য। মানে আমি ভাবতেই পারিনি যে আমাদের ট্রেন থেকে কনফার্ম টিকিট কীভাবে ক্যান্সেলেশন হয়ে যায়, কীভাবে ক্যান্সেল হয়ে যায়। উনি বলছেন যে এক ভদ্রলোক 2 ভদ্রলোক উঠেছেন, ওনার কি ওই জায়গাটার নাম না কি ঠাকুর দর্শন করতে আছেন, তিরুপতি দর্শন করতে আছেন। উনি বলছেন আমাদেরও টিকিট কনফার্ম দেখুন। এবার ওই ভদ্রলোক টিকিটটা নিয়ে নিলেন। উনি বলছেন যে আমাদেরও টিকিট কনফার্ম, আমরাও বলছি টিকিট কনফার্ম, কিন্তু কিভাবে টিটি এসে বলছেন যে না আমার চার্টে এই নাম নেই, এই একজনের নাম আছে, বাকি 4 জনের নাম আউট। মানে আমার তো মানে এত খারাপ লেগেছে যে তাহলে 4 জন আমরা কোথায় যাব। একজন ফ্যামিলি, আমার ভাসুর আমাদের সবাইকে নিয়ে যাচ্ছেন, একজন যদি টিকিটে থাকেন, আরেকজন ভদ্রলোকও আমাদের সঙ্গে ছিলেন, ওনার টিকিটও কনফার্ম, উনিও চলে গেলেন, কিন্তু আমরা যেতে পারলাম না, কারণ আমাদের একজনের টিকিট কনফার্ম রয়েছে আর 4 জনের টিকিট পুরো ক্যান্সেল হয়ে গেছে। কী করে আমাদের ফেলে রেখে উনি চলে যাবেন। আর সেই রাত্রির বেলা তখন ট্রেন চলছে, সেই সময় এক প্যাসেঞ্জার অসুস্থ বাচ্চাকে নিয়ে কান্নাকাটি, রাত্রিরে শুয়ে দিয়েছি, সেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হলো ট্রেন থেকে। তারপরে ব্যাঙ্গালোরে নামলাম সিটিতে, আমাদের চেনাশোনা ছিল যেহেতু একজন, সেহেতু উনি হেল্প করলেন, গিয়ে আমরা লজে গিয়ে উঠলাম। মানে আমার কোনো আইডিয়াই নেই এসব ব্যাপারে যে একজন মানুষ, কিছু ফ্যামিলি বা কিছু মানুষ যদি রেলের ওপর নির্ভর করে তাহলে কীভাবে সে নির্ভর করবে, এটা আমাদের। শুক্রবার শেওড়াফুলি স্টেশনে লিখিত অভিযোগ জানান প্রদীপবাবু। তার প্রশ্ন, টিকিট তার কাছে রয়ে গেল অথচ সেই টিকিট ক্যান্সেল হয়ে গেল। তিনি ই টিকিটও কাটেননি, কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন। 5 বছর ধরে ব্যাঙ্গালোরে মানে নিয়মিতভাবে আমার নিজের চিকিৎসা করাতে যাই। আমি কখনো ই টিকিট কাটি, কখনো কাউন্টার টিকিট কাটি। যেহেতু এবারে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি, আমি সেই জন্য ই টিকিট কাটিনি, আমি কাউন্টার থেকে দাঁড়িয়ে টিকিট কেটেছিলাম। কিন্তু একটা কাউন্টারের টিকিট আমার কনসেন্টে ছাড়া কিভাবে ক্যান্সেল হয়ে গেল আমার মাথায় এখনও পর্যন্ত ঢুকছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যখন আমি রিকুইজিশন স্লিপ ফিল আপ করেছিলাম তখন তাতে আমি আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম। একটা টিকিট যখন ক্যান্সেল হচ্ছে তখন তার কমিউনিকেশান আমার কাছে আসবে না, এটা আমার কাছে অদ্ভুত ব্যাপার। আমার ফ্যামিলিকে কেন পুরো টাকা আমি রেলকে পে করার পরেও আমার ফ্যামিলিকে কেন সাফার করতে হলো, আমি এটাই আমার এখন চিন্তার বাইরে। আমি যথাযোগ্য আমি এর মানে পানিশমেন্ট চাই আর উপযুক্ত আমি আমার পেনাল্টি চাই। এ বিষয়ে শেওড়াফুলি রিজার্ভেশন কাউন্টারের রেল আধিকারিক জয়ন্ত চ্যাটার্জি জানান, টিকিট দালাল চক্রের জন্য এমনটা হচ্ছে, আমরা খতিয়ে দেখছি। মানে এটা তো খুব গর্হিত কাজ, যদি এরকম কেউ করে থাকে এর চেয়ে নোংরা কাজ আর হয় না। খুবই গর্হিত কাজ হয়েছে। হ্যাঁ, তবে এর জন্যে তার শাস্তি পাওয়া উচিত। যেই এই দোষ করে থাকুক তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না। এই ব্যাপারে তো অবশ্যই এনকোয়ারি হওয়া উচিত, বা এটার একটা নিশ্চয়ই আপনারা ফল দেখতে পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নামেই উৎসব নয়, এটি সত্যিকারের উৎসব। আজ তারকেশ্বর পৌরসভার উপপৌরপ্রধান উত্তম কুণ্ডুর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন 4000 মানুষ। অমিত শাহ অ্যান্ড কোম্পানির জন্যই রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে। ভারতীয় জনতা পার্টি দেখছে রাজ্যের উন্নয়ন দেখে মানুষ মমতা ব্যানার্জিকেই ভোট দিচ্ছেন।
তাই দাঙ্গা বাঁধিয়ে উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে তারা। আজ তারকেশ্বরে এক রক্তদান শিবিরে এসে একথা বললেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন তারকেশ্বর রেল স্টেশনের পাশে এক বিরাট রক্তদান শিবির সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচির আয়োজন করে তারকেশ্বর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস, যার প্রধান উদ্যোক্তা তারকেশ্বর পুরসভার উপপুরপ্রধান উত্তম কুণ্ডু। 10 বছর আগে মাত্র 99 জন রক্তদাতাকে নিয়ে শুরু হওয়া বার্ষিক এই রক্তদান শিবিরে আজ রক্তদাতার সংখ্যা 4000। মোট 11টি ব্লাড ব্যাংক, যার মধ্যে 4টি সরকারি। তারা এই 4000 মানুষের রক্ত সংগ্রহ করে। আমি আর বছর 3772 জন রক্ত দিয়েছিল, এবারে 4000 ঊর্ধ্বে যাবে। আমরা এখন আমার ব্লাড ডোনেশন ক্যাম্প যা কতটা নিতে পারে সেটার বিষয়। আমাদের 11টা সংস্থা আছে, গভর্নমেন্টের সংস্থা আছে 4টে। শুধু ভোর থেকে না, কাল রাত্রির থেকে আমাদের এখানে লাইন পড়েছে। মেদিনীপুর থেকে, আসানসোল থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসছে। মেধাবী ছাত্রদের, দুস্থ ছাত্রদের খাতাপত্র, মেধাবী ছাত্রদের জন্য আমরা স্কলারশিপের একটা আয়োজন করেছি। তারপরে যারা প্রতিবন্ধী মানুষ তাদের জন্য হুইল চেয়ার গাড়ি দিয়েছি। এছাড়াও যারা বিবাহযোগ্য মেয়ে তাদের জন্য যে কাঁসার থালা, বাসন, গ্লাস, আপনার হচ্ছে কলসি, এগুলো আমরা প্রদান করে থাকি প্রতি বছর না এবছর। দেখুন, এটা ছোট্ট থেকে আমরা শুরু করি। মাত্র 99 জন, আজ থেকে 10 বছর আগে 99 জন লোক দিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এটা শুরু করি। আজকে ঠিক এই জায়গাটায় পৌঁছেছি। রক্ত দেওয়ার জন্য রাত থেকেই লাইনে দাঁড়ান সাধারণ মানুষ। রক্তদানের পাশাপাশি এদিন এখান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ট্রাইসাইকেল এবং বিয়ের উপযুক্ত মেয়েদের বিয়ের সামগ্রী বিতরণ করা হয়। পূর্ণেন্দু বাবুর পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পরে এখানে উপস্থিত হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ জেলা তৃণমূলের নেতা নেত্রীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ণেন্দু বাবু বলেন, বর্তমানে আমাদের রাজ্যে উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। পাশাপাশি পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়েও মোদী অমিতকে কাঠগড়ায় তোলেন তিনি। বিষয় সম্পর্কে আমি প্রথমেই বলবো যে উত্তম কুণ্ডুর এই যে উদ্যোগ, এই উদ্যোগটা গোটা জেলা ধরে সকলেই তার পাশে থাকে এবং এই উদ্যোগটাকে আমরা সবাই সমর্থন করি। আমার ধারণা যে আমাদের রাজ্যে এটাই সম্ভবত সব থেকে বড় রক্তদানের শিবির। জেলায় তো বটেই, আমার ধারণা রাজ্যেও এত বড় রক্তদান শিবির আমি অন্তত দেখিনি। আজকে বিভিন্ন উস্কানিমূলক কাজ চলছে। রাজ্যে উন্নয়নের যে গতি সেটাকে থামাতে একটা অদ্ভুত ধরনের ষড়যন্ত্র চলছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে। সামান্য কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে তারপরে সেটা একবারে দাঙ্গার আবহাওয়া তৈরি করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা সরকার থেকে এটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ঠিক করেছি যে যেখানেই এই ধরনের উস্কানিমূলক প্রবণতা দেখা দেবে আমরা সবাই তাকে অঙ্কুরেই বিনাশ করার চেষ্টা করব, যাতে সেটা আর ছড়াতে না পারে। আজকে রাজ্যের এই যে রাজ্যকে উত্তপ্ত করার এই যে চেষ্টা, এটা অমিত শাহ কোম্পানির একেবারে পরিকল্পিত চক্রান্ত, যে উন্নয়নের জায়গা থেকে এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চাইছেন সেখানে বিজেপির কোনো স্থান নেই। তার উল্টোটা করে যাতে উন্নয়নের গতিটাকে থামিয়ে দেওয়া যায় এবং এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে রাজ্য যাতে ব্যস্ত হয়ে পড়ে সেই দিকে, মানুষের দৃষ্টি যাতে ঘুরে যায়, এই কাজ করা হচ্ছে। এটা ভীষণ খারাপ জিনিস। পাহাড়ের বিষয় সম্পর্কে এক কথাই বলবো আমি, যে গত 50 বছরের ইতিহাস যদি দেখা যায়, পাহাড়কে শান্ত করার জন্য যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, যতবার পাহাড়ে গেছেন এর ইতিহাস নেই। আজকে সেখানেও একই ধরনের ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় সরকার আমাদের এই রাজ্যটার মধ্যে চারিদিকে তারা মোদি এবং অমিত জুটি তারা চাইছে এই রাজ্যে একটা কেওয়াস তৈরি করে যাতে তারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে। এটা তাদের দিবাস্বপ্নই থেকে যাবে, পারবে না। মানুষ আবার পাহাড়ের মানুষও আবার শান্তির রাস্তায় গ্রহণ। এদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িক কথা বলেন তারা এত মূর্খ, তারা মন্দির ও ডেভেলপমেন্টের মাঝখানে গুলিয়ে ফেলছে। ডেভেলপমেন্টের অর্থ এলাকার উন্নয়ন করা। যারা সাম্প্রদায়িক কথা বলে তারা এত মূর্খ যে তারা মন্দির আর ডেভেলপমেন্টের মাঝখানে গুলিয়ে ফেলে। ডেভেলপমেন্টের অর্থাৎ তারকেশ্বরের ড্রেনেজ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন, সেই কাজটা করা। ডেভেলপমেন্টের মানে তারকেশ্বরের রাস্তাঘাট তৈরি করা। ডেভেলপমেন্টের অর্থ এখানে আলো দিয়ে, বড় বড় আলো স্তম্ভ দিয়ে তৈরি করা। এর সাথে সাথে তারকেশ্বরে হাজার হাজার যারা তীর্থযাত্রীরা আসেন
তাদের সুবিধার জন্য যা যা ব্যবস্থা সেগুলো নিশ্চয়ই ডেভেলপমেন্ট অথরিটি নেবে। অর্থাৎ মানুষকে একটা নোংরা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজকে যারা দিল্লিতে বসে থাকেন তারা আজকে সেই চিন্তা ভাবনা এবং চ্যানেলগুলো না জেনে শুনে সেখানে বিদ্বেষ ছড়াচ্ছে। আমরা বলবো যে ওরে ফিরহাদ হাকিমকে তোরা চিনিস না, এ আমার ভগবানের আশীর্বাদ আছে, তাই দুই সম্প্রদায়কে আমি নিজে দাঁড়িয়ে থেকে সারা জীবন দুই সম্প্রদায়কে আমি সেবা করে এসেছি। ছোটবেলার থেকে কালীঘাটের উল্টো দিকে আমার জন্ম, আমি কালী মন্দিরের ভলেন্টিয়ার ছোটবেলার থেকে, আমাকে আটকাবে কি করে? আজকে কেউ ভলেন্টিয়ার করি, আমি এখন তো বড় হয়ে গেছি, কি করে আমার ছোটবেলাটা তুমি পাল্টাবে? ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মিলন সংঘের উদ্যোগে দিবারাত্রি ব্যাপী বিরাট নকআউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল চুঁচুড়া মাঠে। চুঁচুড়া মিলন সংঘের উদ্যোগে দিবারাত্রিব্যাপী এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল চুঁচুড়া ময়দানে। এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেছিল। উদ্বোধনীর দিন এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার রহিম নবী। এদিন এই ফুটবল টুর্নামেন্ট দেখতে চুঁচুড়া ময়দানে ফুটবল প্রেমী মানুষের ভিড় উপচে পড়ে। খেলা শেষে বিজয়ী, বিজিত ও বিশেষ প্রদর্শনকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবর্গরা। এবারের ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে মিলন সংঘের পক্ষে মিলনশীল জানান, প্রতি বছর নয়, এবছর আমরা চুঁচুড়া মিলন সংঘের পক্ষ থেকে 16 দলীয় এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা প্রথম খেলা আমাদের শুরু হয়েছে। আমাদের এই টুর্নামেন্টে উদ্বোধন করেছেন ফুটবলার রহিম নবী, সাথে দেবরাজ পাল থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব ছিল, এবং আমাদের জেলা সভাপতি মাননীয় আসবেন, শ্রী তপন দাস মহাশয় আসবেন। আমার জেলার গর্ব আমাদের কৌশিক সরকার, মনোতোষ চাকলা থেকে শুরু করে অভিজিৎ সরকার সবাই আসবেন। আমরা এই দিনটা খুব আনন্দের সাথে কাটাই এবং আগামী দিনে আমরা বড় করার চেষ্টা করবো হুগলি জেলা মানুষকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 83%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। তারকেশ্বর উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈধ টিকিট কেটেও অবৈধ, রেলে হেনস্থার শিকার শ্রীরামপুরের পরিবার। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AM বিশ্বে দেখুন হুগলি আজকে। নমস্কার।